প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা প্রত্যেকটি পর্ব খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতে থাকুন। তার কারণ এই পর্বগুলির যে কোনো একটি পর্বের মধ্যে থেকেই আমরা আপনাকে একটি প্রশ্ন করব। এই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিয়ে দিতে পারেন এবং আপনি যদি হয়ে যান আমাদের সেই লাকি বিজেতা, তাহলে আপনি পেয়ে যাবেন 199 টাকার একটি মোবাইল রিচার্জ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, 199 টাকার একটি মোবাইল রিচার্জ। তাহলে আর দেরি কেন, প্রত্যেকটি পর্বগুলি খুব মন দিয়ে শুনুন এবং আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিন আর হয়ে যান লাকি বিজেতা। শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধু, আমি আনিকুল রয়েছি আপনাদের সঙ্গে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজ 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। ঠিক আজকের দিনে 1947 সালে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল। এই দিনটির জন্য সারা বাংলা তথা ভারতবর্ষের প্রতিটি পরিবার অপেক্ষা করে। তাই আপনাদের টিম কল্পনা জগতের পক্ষ থেকে রইল স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর তাদের প্রতি রইল অসীম শ্রদ্ধা, যারা তাদের রক্ত দিয়ে আমাদের ভারত মাতাকে স্বাধীন করেছিল। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের অর্থাৎ টিম কল্পনা জগতের বিশেষ নিবেদন, ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশ রাজ। স্ক্রিপ্ট রচনায় শ্রী শুভঙ্কর ভূঁইয়া, স্ক্রিপ্ট পাঠে মলয় পাল, অডিও এডিটিং আশাকুল গোলদার, ভিজুয়াল এডিটে বিষ্ণু শঙ্কর পাণ্ডে, সহযোগিতায় অভিমন্যু সেন। শুনবেন আজ প্রথম পর্ব। ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশ রাজ। সপ্তদশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের উদ্ভব ঘটে। এর জন্য ইংল্যান্ডে প্রচুর পণ্য উৎপাদিত হতে থাকে। এরকম পরিস্থিতিতে ইংল্যান্ডের ব্যবসায়ীরা উপলব্ধি করে যে ইউরোপের বাইরে উপনিবেশ গড়ে তুলে সেখানকার কাঁচা মাল সংগ্রহ করে নিজেদের দেশে নিয়ে আসবে এবং উৎপাদিত পণ্য ওইসব অঞ্চলে বাজার দখল করে বিক্রয় করবে। এইভাবে তারা অন্যান্য ইউরোপীয় দেশগুলির মতো সাম্রাজ্য বিস্তার করার মনোনিবেশ করে। এইভাবে তারা আমেরিকা যুক্তরাষ্ট্র, আফ্রিকা মহাদেশের কিছু অংশ এবং ভারতবর্ষে তারা ব্যবসা বাণিজ্য করতে আসে। 1600 খ্রিস্টাব্দে তারা ভারতে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। 1613 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজপ্রতিনিধি হিসাবে স্যার টমাস রো ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য মোগল সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে আসেন এবং তারা ভারতে ব্যবসা বাণিজ্য করার অনুমতি গ্রহণ করেন। এইভাবে ব্রিটিশরা ভারতের বিভিন্ন জায়গায় বাণিজ্য কুঠি গড়ে তোলে। 1707 খ্রিস্টাব্দে মোগল শক্তিশালী শেষ সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়। এই সময় থেকেই ভারতীয় রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটতে থাকে। 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজপ্রতিনিধি সুরোম্যান তিনি মোগল সম্রাট ফারুক শিয়ারের সঙ্গে দেখা করেন এবং বাংলা, বিহার ও উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্য করার জন্য 3000 টাকার বিনিময়ে দস্তক গ্রহণ করেন। আস্তে আস্তে তারা বাংলায় নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ মারা গেলে বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগম এর পুত্র সিরাজউদ্দৌলা তাকে সিংহাসনে বসানো হয়। কিন্তু তার জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম প্রধান সেনাপতি মির্জাফর সহ আরো অনেক রাজপ্রতিনিধি সিরাজের নবাব হওয়া মেনে নিতে পারেননি, যার জন্য তারা সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন।
অপরদিকে তরুণ সিরাজউদ্দৌলা ব্রিটিশদের আগ্রাসী মনোভাব কখনোই মেনে নিতে পারেননি, যার জন্য তিনি ওই বছরই ব্রিটিশদের অধিকৃত কলকাতা আক্রমণ করেন এবং তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেন। এদিকে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিণতি দেওয়া হয়। 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে পলাশীর যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা সিরাজউদ্দৌলার বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে। এইভাবে ভারতীয় ভাগ্য আরেকবার ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ব্রিটিশদের কথা অনুযায়ী মির্জাফর বাংলার নবাব হন, তবে বাংলার কোষাগার এবং সেনাবাহিনী ইংরেজদের অধীনে থাকবে বলে ঠিক হয়। নবাব শুধু বিচার ব্যবস্থা পরিচালনা করবেন। এইভাবে ব্রিটিশরা ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করে তোলে। মির্জাফর পরে ব্রিটিশদের কৌশল বুঝতে পেরেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। 1759 খ্রিস্টাব্দে তিনি ওলন্দাজের সঙ্গে মিলিত হয়ে ব্রিটিশদেরকে আক্রমণ করেন। তার সঙ্গে ব্রিটিশদের বিদেরার যুদ্ধ হয়। এই যুদ্ধে ব্রিটিশদের কাছে তার মিলিত বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়। এরপর বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ তাকে সিংহাসনচ্যুত করেন এবং তার আমাত্য মীর কাসেমকে সিংহাসনে বসান। মীর কাসেম ছিলেন স্বাধীনচেতা। তিনি কখনোই ব্রিটিশদের হাতের পুতুল হয়ে সিংহাসনে বসতে রাজি ছিলেন না। তাই তিনি 1760 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করার পরে ব্রিটিশদের সঙ্গে সমঝোতায় আসেন। ঠিক হয় তিনি ব্রিটিশদেরকে চট্টগ্রাম, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের জমিদারি দেবেন। এর সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীদেরকেও তিনি উপঢৌকন দেন। তিনি ব্রিটিশদের সঙ্গে সমঝোতা করা সত্ত্বেও পুনরায় ব্রিটিশদের সঙ্গে সংঘাতে লিপ্ত হন। তিনি মুর্শিদাবাদ থেকে তার রাজধানী সরিয়ে বিহারের মুঙ্গেরে স্থানান্তরিত করেন। এতে ব্রিটিশরা অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং তাকে আক্রমণ করে। 1763 খ্রিস্টাব্দে কাটোয়া গিরিয়া উদয়নাল যুদ্ধে ব্রিটিশদের কাছে তিনি চূড়ান্তভাবে পরাজিত হয়ে অযোধ্যায় পালিয়ে যান। সেখানে তিনি সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট শাহ আলমের সাহায্য চান। 1764 খ্রিস্টাব্দে মীর কাসিমের সম্মিলিত বাহিনী বক্সারের প্রান্তে উপস্থিত হয়। অপরদিকে হেক্টর মুনরোর নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী বক্সারের অপর প্রান্তে উপস্থিত হয় এবং উভয় পক্ষের মধ্যে এক চূড়ান্ত যুদ্ধের সূচনা ঘটে। এই যুদ্ধে মীর কাসিমের সম্মিলিত বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয় এবং মীর কাসিম পলায়ন করেন। এইভাবে পলাশীর যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধে ভারত ভূখণ্ড কার অধীনে থাকবে তা ঠিক হয়ে যায়। এরপর কিছুদিনের জন্য মির্জাফরকে সিংহাসনে পুনরায় বসানো হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। ব্রিটিশরা তার নাবালক পুত্র নজম উদ্দৌলাকে সিংহাসনে বসান। এই সময় পুনরায় লর্ড ক্লাইভ বাংলার গভর্নর হয়ে আসেন। অপরদিকে সুজাউদ্দৌলা ব্রিটিশদের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হন এবং কারা ও এলাহাবাদ ব্রিটিশদের প্রদান করে। তার সঙ্গে সঙ্গে 50 লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে ব্রিটিশদের দেয়। 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে এলাহাবাদের চুক্তি করেন। এই সন্ধিতে মুঘল সম্রাট বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যায় দেওয়ানি ব্রিটিশদেরকে দেন। এর জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বণিকের মানদণ্ড পোহালো, সর্বরই দেখা দিল রাজদণ্ড রূপে। এইভাবে বাংলায় 7 বছরের জন্য দ্বৈত শাসনের উদ্ভব ঘটল। দ্বৈত শাসন হলো শাসন বিভাগ ও রাজস্ব সংগ্রহ করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অন্যদিকে বিচার বিভাগ থাকবে নবাবের অধীনে। এইভাবে 1765 থেকে 72 খ্রিস্টাব্দ অর্থাৎ 7 বছর ধরে বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এই 7 বছর ব্যাপী দ্বৈত শাসনের জন্য সমগ্র বাংলা জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর বিনা বেআইনি ব্যবসা চালিয়েছিল। এই সময় কোম্পানির কর্মচারীরা রাজস্ব সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষদের উপর অমানবিক অত্যাচার শুরু করে, যা সভ্য সমাজকেও শিহরিত করতে বাধ্য হয়। একটি সমীক্ষায় দেখা যায় যে চট্টগ্রামে
এক বছরে রাজস্ব সংগ্রহ হতো 4 লক্ষ টাকা। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের পর চট্টগ্রামে 1765 থেকে 66 খ্রিস্টাব্দে রাজস্ব সংগ্রহ বেড়ে হয় 35 লক্ষ টাকা। এই সমীক্ষা থেকে বোঝাই যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীরা বাংলার কৃষক শ্রেণীকে অনেকভাবে শোষণ করেছিল। এই সময় ভারতীয় শিল্পের মন্দা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আমরা জানি ঢাকায় তাঁত শিল্পে বিশ্বজোড়া সুনাম ছিল। ব্রিটিশরা তাঁত শিল্পকে ধ্বংস করবার জন্য তারা ইংল্যান্ড থেকে কলে তৈরি শাড়ি ভারতীয় বাজারে অল্প দামে বিক্রি করতে থাকে, যার ফলে ইংল্যান্ডের বস্ত্র শিল্প ভারতীয় বাজারকে খুব দ্রুতই দখল করতে সক্ষম হলো। ভারতীয় বণিকরা যাতে অন্যান্য ইউরোপীয়দের সঙ্গে ব্যবসা বাণিজ্য না করতে পারে, এই নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি অর্ডিন্যান্স জারি করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে, ভারতীয় বণিকরা শুধুমাত্র ইংল্যান্ডের বণিকদের সঙ্গেই ব্যবসা বাণিজ্য করতে পারবে। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা ভারতীয় বণিকদেরকে যথেষ্টভাবে ঠকাতে থাকে। তারা ভারতীয় বণিকদেরকে তাদের পণ্য যথেষ্ট নিম্নমানের বলে খুব কম দামে ক্রয় করতে থাকে। এর ফলে ভারতীয় বণিকরা ইউরোপীয় বণিকদের থেকে যথেষ্ট পিছিয়ে পড়ে এবং তারা বাধ্য হয়ে তাঁত শিল্প বিক্রয় করে দিতে থাকে। এছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বাংলার কৃষক, তাঁতি ও সাধারণ মানুষের ওপর অমানবিক নির্যাতন করে এবং কর আরোপ করতে থাকে। এইভাবে আস্তে আস্তে বাংলার বিশ্বজোড়া মসলিনের শাড়ি ধ্বংস হয়ে যায়। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহারের রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেন রেজ্জাক ও সীতাব রায়কে। তারা বাংলা ও বিহারে অত্যন্ত ভাবে অত্যাচার করে রাজস্ব সংগ্রহ করত। 1769 থেকে 70 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির ফলে বাংলায় পণ্য উৎপাদিত হয়নি। এই সময় নাইম রেজা খান 10 টাকা রাজস্ব ধার্য করে। যারা রাজস্ব দিতে পারত না তাদের উপর চলত অমানবিক অত্যাচার। এই সময় বাংলায় 76-এর মন্বন্তর দেখা দেয়। 1770 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তরের ফলে প্রচুর মানুষ অনাহারে মারা যায়। সমগ্র বাংলা শ্মশানে পরিণত হয়। এই দুর্ভিক্ষে প্রায় 30 লক্ষ থেকে 40 লক্ষ মানুষ মারা যায়। এই ভয়াবহ দুর্ভিক্ষের ফলে বাংলার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অর্থনীতিকে পুনরায় গড়ে তোলার জন্য বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটায় এবং ইংল্যান্ডের প্রখ্যাত আইনজীবী ওয়ারেন হেস্টিংসকে বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার পরেই রেজ্জাক খান ও সীতাব রায়কে রাজস্ব সংগ্রাহকের পদ থেকে বহিষ্কার করেন। তিনি 5 শালা বন্দোবস্ত প্রবর্তন করেন। তিনি কৃষকদেরকে 5 বছরের জন্য জমির দায়িত্ব দেন এবং 5 বছর পর রাজস্ব প্রদানের কথা বলেন। একে 5 শালা বন্দোবস্ত বলা হয়। এই সময় তিনি ভ্রাম্যমাণ কমিটি গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুপারভাইজারদের রাজস্ব সংগ্রহ করতে দায়িত্ব দেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুপারভাইজার যথেষ্ট অল্প মজুরি পেত, যার জন্য তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। তারা কৃষকদের ওপর অকথ্য অত্যাচার করে এবং প্রচুর রাজস্ব সংগ্রহ করতে থাকে। এর ফলে অর্থনীতি পুনরায় ভেঙে পড়তে থাকে। তিনি এই সমস্ত সুপারভাইজারদের রাজস্ব সংগ্রাহকের পদ থেকে বহিষ্কার করেন। 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। এই অ্যাক্টটিতে বলা হয়েছিল, 1. ইংল্যান্ডের ভারতীয় অধিকৃত অঞ্চলগুলিকে বাংলা, মাদ্রাজ, বোম্বাই ও প্রেসিডেন্সিতে ভাগ করা হবে। 2. এখন থেকে বাংলার গভর্নর জেনারেল হিসেবে পরিচিত হবেন। 3. প্রেসিডেন্সিতে হাইকোর্ট প্রতিষ্ঠিত হবে। 4. বাংলায় ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে হবে। 1774 খ্রিস্টাব্দে কলিকাতায় প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। এর প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। অন্যদিকে ওয়ারেন হেস্টিংসের ভ্রাম্যমাণ কমিটি খুব একটা সফলতা না পাওয়ার জন্য তিনি 1776 খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠন করেন। এইভাবে ভেঙে যাওয়া অর্থনীতিকে তিনি অনেকটাই চাঙ্গা করতে সক্ষম হয়েছিলেন। 5 শালা বন্দোবস্ত খুব একটা সফল না হওয়ায় তিনি 1777 খ্রিস্টাব্দে কৃষকদেরকে 1 শালা বন্দোবস্তের প্রবর্তন করেন। এই 1 শালা বন্দোবস্ত 5 বছরের পরিবর্তে প্রতি 1 বছর অন্তর কৃষকরা তাদের রাজস্ব সরকারকে প্রদান করবে। তবে অনাবৃষ্টি, বন্যা বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ে
কর মুকুব করা যাবে না। ওয়ারেন হেস্টিংসের এই ব্যবস্থা 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল। এইভাবে তিনি ভারতীয় কৃষি ব্যবস্থাকে অনেকটাই উন্নত করে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। 1786 থেকে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন। কর্নওয়ালিস উপলব্ধি করেন যে ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে খুব একটা লাভজনক হচ্ছিল না। তাই তিনি একশালা বন্দোবস্ত তুলে দিয়ে 1789 খ্রিস্টাব্দের 10ই মার্চ ওড়িশায় 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেন। তিনি আরো বলেন, যদি ইংল্যান্ডের পার্লামেন্ট রাজস্ব সংগ্রহের জন্য চিরস্থায়ী বন্দোবস্তের নির্দেশ দেন, তাহলে আমি এই ব্যবস্থা প্রবর্তন করতে পারি। এর ঠিক পরের বছরেই বাংলায় 10 শালা বন্দোবস্ত প্রবর্তিত হয়। 1793 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ভারতে চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন করার কথা বলা হয়। এইভাবে ওই বছর 3রা মার্চ বাংলায় লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয়েছিল, 1. জমির মালিকানা একজন জমিদারকে দেওয়া হবে। 2. জমিদার কৃষকদের কাছ থেকে জমির খাজনা আদায় করে বছরের কোনো এক নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারকে রাজস্ব প্রদান করতে হবে। এই আইনকে সূর্যাস্ত আইনও বলা হয়। 3. যদি জমিদার ওই রাজস্ব প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে তার জমিদারি বিক্রি করে রাজস্ব মেটাতে হবে। এইভাবে বাংলার প্রাচীন জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়। এর পরিবর্তে এক নতুন অভিজাত ভূমিফোর জমিদার শ্রেণীকে দেখা যায়, যারা শহর অঞ্চল থেকে নায়েব গোমস্তাদের দিয়ে তাদের জমিদারি পরিচালনা করাতো। 4. এছাড়াও কোনো দুর্ভিক্ষ, মহামারী বা প্রাকৃতিক বিপর্যয় হলেও খাজনা মুকুব করা হবে না। এইভাবে জমিদারি প্রথা এক নতুন রূপ পেল। 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজি রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন স্যার আলেকজান্ডার রিড। তিনি উপলব্ধি করেন যে এতদিন ভারতের রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে সরকার ও কৃষকের মাঝে একজন মধ্যস্বত্বভোগী উপস্থিত থাকত, যার ফলে কৃষকদের উপর অমানবিক অত্যাচার হচ্ছিল, যার জন্য তিনি রায়তওয়ারি বন্দোবস্তের সময় কোনো মধ্যস্বত্বভোগীর কথা বলেননি। এখানে সরাসরি সরকার কৃষকদের কাছ থেকে খাজনা গ্রহণ করবে। এই বন্দোবস্তের নিয়মগুলি হলো: 1. কৃষকরা সরকারকে 30 থেকে 40 বছর পর পর খাজনা প্রদান করবে। 2. সরকার 30 থেকে 40 বছর পর পর খাজনা বৃদ্ধি করতে পারে। 3. এই ব্যবস্থায় কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বা খরা হলে খাজনা মুকুব করা হবে না। এইভাবে তিনি মাদ্রাজে একটি সুষ্ঠু রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। 1822 খ্রিস্টাব্দে স্যার মুনরো রাজস্থান সংলগ্ন অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন। এই ব্যবস্থার প্রকৃত প্রবর্তক ছিলেন হল্ড ম্যাকেঞ্জি। মহল কথার অর্থ গ্রাম। এই ব্যবস্থায় বলা হয়, কয়েকটি গ্রামের রাজস্ব সংগ্রহ করার দায়িত্ব একজন গ্রামের মোড়লকে দেওয়া হবে। সমস্ত রাজস্ব সংগ্রহ করে তা সরকারের কাছে পৌঁছে দেওয়া হলো মোড়লের কাজ। আমরা এতক্ষণ বাংলা তথা ভারতের রাজস্ব সংগ্রহের কথা জানলাম। আমরা যদি দেখি, রাজস্ব সংগ্রহ করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবস্থা গ্রহণ করেছিল তা কৃষকদের উন্নয়নের জন্য, তবে দুর্ভাগ্য এই কৃষক শ্রেণী কখনোই এই ব্যবস্থাগুলির মাধ্যমে লাভবান হয়নি। লাভবান যদি হয়ে থাকে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মধ্যস্বত্বভোগী যারা ছিল তারা। কৃষকরা প্রতিনিয়ত শোষিত, নিপীড়িত, অত্যাচারিত হয়ে আসছে। কৃষকরা কখনোই এই ব্যবস্থার ফলে লাভবান হয়নি। যাই হোক, যতদিন ব্রিটিশ সরকার ভারতের উপনিবেশে টিকে ছিল ততদিন এই বন্দোবস্তগুলি প্রবর্তিত ছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রজাস্বত্ব আইন 1859 এবং 1908 খ্রিস্টাব্দে আইন করে কৃষক শ্রেণীকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল, তবে তা ছিল বিন্দুতে সিন্ধু সমতুল্য।